আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না, সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। আমি গার্মেন্টসে চাকরি করি। আমার স্বামী আছে, সন্তান আছে। খুব ভালোভাবে আমাদের সংসারটা চলছে, কোনো সমস্যা নাই। আমরা দুজন চাকরি করি। আমাদের একটা ছেলে সন্তান, ওর বয়স 10 বছর, স্কুলে পড়ে। তো হঠাৎ করে বাড়ির থেকে ফোন আসলো, আমার বাবারও অনেক অবস্থা খারাপ, যেতে হবে। তা আমি ছুটি চাইলাম, আমার হাজবেন্ডের ছুটি ছিল। গার্মেন্টসের মালিক ম্যানেজার এরা বকাঝকা করলো, এরা ছুটি দিল না। বলতেছে তোমাদের যাদের যাদের ছুটির প্রয়োজন ছুটি না নিয়ে একবারে চলে যাও। প্রতিদিন আজকে আমার একটা সমস্যা, কালকে আরেকজনের সমস্যা, পরশুদিন আরেকজনের সমস্যা, এইভাবে প্রতিদিন শ্রমিকের সমস্যা থাকেই। এই জন্য মালিক ক্ষেপ্ত হয়ে আর কি আমাকে ছুটি দেয়নি। যে একদিন যদি একজনের সমস্যা থাকতো তা বুঝতাম, কিন্তু প্রতিদিনই কি তোমাদের যে সমস্যা থাকে, এতগুলো শ্রমিকের ভিতরে যে প্রতিদিন 20 জন 30 জন 10 জন করে যদি তোমরা ছুটি চাও, তাহলে এতজনের ছুটি আমি কীভাবে দেব? এই জন্য একটা নিয়ম করে দিছে যে ছুটির দরকার নাই, যার যার সমস্যা থাকবো সে আসবে না, কিন্তু ছুটি দিবে না। এখন আমার হাজব্যান্ড আর আমি পরামর্শ করলাম, এখন কি করা যায় কত। পরে আমারে বলতেছে কি করা, কাজটা যদি না ঠিক রাখি তাইলে তো মনে করো সমস্যা হয়ে যেতে পারে। কাজটা যদি না থাকে, এত সুন্দর কাজটা গুছানো, চাকরিটা যদি চলে যায়, তাই পোলাপান নিয়ে শহরে বাসা ভাড়া কইরা থাকা খাওয়া একটু কষ্ট হয়ে যায় না। পরে এখন বলি থাক, তাইলে আর ছুটি না দিলে কি করার, আমরা তো ডাক্তার না যে গেলে ওষুধ ভালো করতে পারবো, কিন্তু বাপে পাশে থাকলে বাপটা খুশি হইতো। যেহেতু ভালো মতো ফোন দিয়ে জিজ্ঞাসা করুন, থাকো দরকার নেই, কা আল্লাহ সুস্থ করে দিব না। পরে তার 2 দিন পর অনেক অবস্থা খারাপ, যাওয়াই লাগবো। এখন বাড়িতে কান্দাকাটি লাগিয়ে গেছে, এমন একটা অবস্থা। পরে আমি যেন তাড়াতাড়ি যাইতে পারি। এখন আমার জামাই বলতেছে যে এত আর্জেন্ট তো যাওয়াটা ঠিক হইব না, আর তোর একটা কাজ করো, মালিক তো যেহেতু ছুটি দেয় নেই, তুমি চলে যাও, আমার চাকরিটা ঠিক থাকুক। তুমি যদি তোমার চাকরি যদি না দেয়, দেখা বলে আমি কাজ করে সংসার চালাতে পারো। পরে আর্জেন্ট যাওয়ার জন্য আমি একটা বাইকে উঠছি। প্রথমবারের সামনে থেকে আরও 2টা স্ট্যান্ড আসছি। স্ট্যান্ডে কিছু বাইকওয়ালা দেখলাম, ভাবলাম যে বাইকে গেলে তো তাড়াতাড়ি মনে যাইতে পারবো। পরে আমি বাইকে উঠলাম, বাইকওয়ালার সাথে দাম দর করলাম। এক বাইকওয়ালা আমাকে বললো আপনার 1000 টাকা লাগবে। পরে আমি চিন্তা করলাম যে আমি 650 টাকার টিকিটের ভাড়া, 1000 টাকা লাগবে, তাহলে বেশি তো চাইবই স্বাভাবিক। পরে ওই বাইকওয়ালা তো কম বলছে, দেখা রাজি হইল না। পরে আরেকজন জিজ্ঞেস করলাম, সে 800 টাকা রাজি হইল, 200 টাকা কমে। পরে তার গাড়িতে উঠলাম। सोचिए ग्रोसरी पर पेमेंट। গাড়িতে উঠলাম, ওঠার পরে দেখি সুন্দরভাবে গাড়ি চালাইতেছে। তাই একটু চালানোর পরে দেখি বারবার গাড়ির মধ্যে এখানে জাকি খাইতেছে। পরে আমি বললাম যে ভাই এত বারবার জাকি খায় কেন? আপা আপনি তো পিছনে বসে রয়েছেন, আর একটু আমার পাশে ঘেঁষা বসেন, তাহলে জাকিটা কম লাগবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, কারণ হুন্ডার ব্যাপার স্যাপার বুঝতে তো পারছেন, হুন্ডার ব্যাপার স্যাপার কারণ ঠিকঠাকভাবে যদি বইতে না পারি, তাহলে গাড়িওয়ালা তো সুন্দরভাবে গাড়ি চালাতে পারবে না।
পরে আবার কত যাওয়ার পরে আবার জাকি খাইতেছে, ব্রেক ইতেছে, জাকিতেছে, ব্রেক মারতেছে, কেমন জানি করতেছে গাড়িটা। পরে আমি বলি, ভাই এরম করে চালান আপা গাড়ি যদি জোরে টান না দিই, এই আস্তে আস্তে তো আপনার বাসের থেকে বেশি সময় লাগবে। জোরে টান দেবো, জোরে টান দিতে গেলে তো আপনি এক পাশে দুই পাও দিয়ে বসেন কেন? আপনি দুই পাশে দুই পাও দিয়ে বসেন, এখানে তার আপনার আত্মীয় স্বজন কেউ নাই। এখন রোড দিয়ে তো আমার জোরে টাইনা যেতে হবে গাড়িটা। যদি আপনি যদি পিছন থেকে পড়ে যান গা, তাহলে আমি কেমনি কী করুন কোন? পরে হ্যাঁ কী করলাম, ওই দুই পাশে দুইটা পাও দিয়ে আমি বসলাম যে থাকগা বসি, কারণ পরে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়। তা আমার একটা ছোট একটা ব্যাগ ছিল, আমি ব্যাগটা সামনে রেখে এইভাবে দুই পাশে দুইটা পা দিয়ে বসছি। বসার পরে আবার যাইতেছে আবারও যে কত পরে বারবার ব্রেক মারতেছে, কারণ দাপ দাপ করে ব্রেক মারার প্রতি দাপে দাপে উপরে ঝাঁকি খেয়ে পড়ি। আমি কেরম হইতেছে বা গাড়ি চলতে গেলে তো এরকম ব্যাগটা কি সরা ভালো করে আমার ধরাবেন, রিক্স হয়ে যাবো বুঝেন না আপনার একটা জিনিস বারবার বুঝে আপনার বুঝেন না পরে আমি বললাম যে ভাই আপনাকে জোড়াও ধরবো, এটা কেমন দেখা যায়? দেখেন আপনার বাড়িতে সমস্যা, রুগী আছে, আপনি বলে রুগী দেখতে যাবেন, তাড়াতাড়ি করে চাইলে চালা নিতেছেন, এত টাকা খরচ করে রুগী দেখতে যাবেন, যা যেতে দেবেন রুগী মরে গেছে আপনি দেখতে পারলেন না, শেষ দেখাটা তাহলে লাভ হলো একটা আফসোস থাকবো না? আপনি আমার ভালো করে ধরে বহেন। পরে আমি কি করলাম, যা একটা ওই বই আমি একবার হুন্ডা আল্লাহ একবার জরা ধরে বসছি, জরা ধরা বসছি যেন গাড়িটা তাড়াতাড়ি চালায়, ঠিক সে গাড়িটা চালাইতেছে ইচ্ছা মতন গাড়ি চালানোর পরে একটু পর চোখটা দেখি কি আমার ওই হুন্ডালার ওই ঝাঁকির ঠেলা, মানে আমি যে তারা জরা ধরছিল তো ঝাঁকির ঠেলা আমার হাতটা ওখানে আর কি টাচ লাগলো। দেখলাম যে তার ওই জরা ধরনে হুন্ডালার ওইটা দাঁড়ায় মানে হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে। এখন হুন্ডালার শরীরটা তো গরম, তার ভিতরে একটা প্রেম প্রেম ভাব এসে পড়ছে। এখন সেই রোমান্টিক কথা বলা শুরু করছে, তো আপা আপনি যেভাবে ধরছেন আমার কাছে মনে হইতেছে কি আমার বউ ধরছে। আমার বউটা না খুব ভালো মানুষ জানেন, আমার বউর লোকের সম্পর্ক হওয়ার পরে আমি কোনোদিন কোনো মেয়ের দিকে নজরে দিইনি আর দেবও না, কারণ আমার বউর আমি ভীষণ ভালোবাসি। আমি সব মেয়েদেরকে আমি বোনের চোখে দেখি, সেহেতু আমার বউটাকে আমি খুব আদর করি। পরে বউর কথা বললাম, ভাবলাম যে লোকটা মানে বউর খুব ভালোবাসে, সংসারে হওয়ার ভালো, অনেক সুন্দর সুন্দর কথা বললো। তো লোকটা এমন সাধু সাধু কথা বললো যে সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, মানে সেই মেয়ে মানুষের কখনো স্পর্শ করে নাই, সে এত সলিড লোক। তো আমি তো ধারণা করছি ঠিকই সলিড লোক, অনেক ভালো লোকটা, তাহলে যাক লোকটাকে বিশ্বাস করা যায়। পরে যাই হোক রাস্তাঘাটে জ্যাম জটের কারণে সন্ধ্যা পার হয়ে গেল, একটু বিকাল থাকতে রওনা দিচ্ছিলাম। বিকালটা দেখে হুন্ডা একটু সাহস পেয়েছিলাম বইতে, সন্ধ্যার আগে আগে মনে চলে যাবো কিন্তু জ্যামের কারণে সে বলতে সাফা দেখেন অনেকক্ষণ ধরে বসে রয়েছে জ্যামের মধ্যে, সন্ধ্যা হয়ে গেছে তাহলে একটা কাজ করে না পা, আমি বরঞ্চ অন্য রাস্তা দিয়ে ঘুরে যাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য রাস্তা দিয়ে ঘুরে যান, আপনারও তাড়াতাড়ি রইলো আমারও তাড়াতাড়ি রইলো। পরে অন্য রাস্তা দিয়ে একটা নির্জন একটা জায়গায় নিয়ে যাইতেছে। পরে দেখলাম যে জঙ্গল মঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যেতেছে। পরে আমি বললাম জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যেতেছেন, লাফা রোড দিয়ে নিতে গেলে রোডে তো জ্যাম থাকে, জঙ্গলের ভিতর তো কেউ আহে না, আর আমার হুন্ডা তো হুন্ডার ভিতর দিয়ে মনে করেন এদিক সেদিক ভিতরে যেতে তো জাম যাবো, জঙ্গল আছে তাতে কিছু উস্কায় নিয়ে যাবেন গাড়ি। পরে আমি চিন্তা করলাম যে থাকা লোকটা যাই কষ্ট করলে করুক, ঘুরলে ঘুরুক, আমার জন্য তো করতেছে, আমার জান দিয়েছে দরকার। পরে জঙ্গলের ভিতরে গাড়িটা থামাইলো। পরে আমি বললাম যে গাড়িটা থামছে কেন? পরে কইলো কি আপা গাড়িটা তো ডিস্টার্ব দিতেছে, মনে তেল শেষ হয়ে গেছে দূর আবার কেটে গেল। সাধারণ প্লেন জেলের গাড়ি আছে।
এই সামনে তো একটু ভিতরে ওদিকে একটা দোকান আছে, আমি প্রায় এদিক দিয়ে আহি তো, ওই দোকান থেকে আমি তেল নিই। চলেন একটু ভিতরে যাই, আমরা একটা তেল নিয়ে আসি। আপনি শুধু হুন্ডার মধ্যে একা একা থাকবেন, আশেপাশে বকাটা ছেড়ে পেলে থাকতে পারে। আপনি হুন্ডার মধ্যে একা একা না থেকে আমার সাথে চলুন, তেলটা নিয়ে আমরা একসাথে চলে আসুন। তা আমি বলছি ঠিক আছে, তেলটা নিয়ে আমি চলে আসি। পরে আমি বললাম কি কই দোকান, কই দোকান? আপনি যত ভিতরে ঢুকতেছেন তত তো খালি জঙ্গল দেখতেছি, কই দোকান? পরে দোকান তো আছে আপা, আসেন আর একটু ভিতরে আসেন। পরে আমি আরেকটু আরেকটু করতে করতে অনেকখানি ভিতরে গেছি গা। এমন একটা গভীর জঙ্গলের ভিতরে নিচে একটা মানুষ চিৎকার দিল, আশেপাশে কোনো বাড়িঘর নাই যে তারা শুনতে পারবে। এখন আমাকে বলতেছে আপা ভিতর তো আসলাম, সমস্যা নাই। এখন আপনি যেভাবে আমার হুন্ডার মধ্যে বৈশা ধরছেন, এখন তো আমার পুরো শরীর গরম হয়ে গেছে গা। আসলে আপনার দলে যেন এরমভাবে গরম হইব আমি বুঝতে পারিনি। এখন তো আমি হুন্ডা চালাইতে পারতেছি না, আমার তো পুরো গরম লাগতেছে, ওই জিনিসটা মন চেতেছে। তখন আমি কইলাম আপনি কেমন তোর পুরুষ মানুষ, আপনারা একটু আগে হুন্ডার ভিতরে বসে গল্প করলেন যে আপনার বউ আপনার ভীষণ ভালোবাসে, আপনার বউর ভালোবাসা পাইয়া আপনি কোনোদিন কোনো মেয়ের দিকে নজর দেন না, সব মেয়েদেরকে আপনি বোনের চোখে দেখেন। এখন আপনি আবার তেল কেনার কথা বললা, আপনার হুন্ডার তেল শেষ হয়ে গেছে গা, এই তেল কেনার কথা বললা আপনি জঙ্গলের ভিতরে ঢুকাইয়া এখন আপনি আমার সাথে এই কথাটা বলতেছেন, আপনি তো আসলে একটা খারাপ লোক। তখন এই কথা বলার পর লোকটা আমার বলে যে খারাপ বলেন আর যাই বলেন, এখন আমার মোবাইলে মনে করেন নষ্ট হয়ে গেছে, মোবাইলে তো তেল দেওয়ানি লাগবে। এখন ম্যাডাম আপনি যদি ইচ্ছাগতভাবে দিলে দেন, না দিলে না দেন, জোর করে হইলো আমি নিতে পারবো, কিন্তু আপনি যদি ইচ্ছা করে না দেন, যদি জোর করে আমার নেওয়া লাগে তা জোর করে নিয়ে আপনারা কিন্তু আমি এনে থুয়ে চলে যাবো। আর এই জঙ্গলের ভিতরে আমি যাওয়ার পর একটা পুরুষ মানুষ যদি না থাকে আপনার পাশে, তাহলে 10 জন 15 জন শকুন যায়, যে সমস্ত অল্প বয়সী পেলেরা আছে, ফাতরা পোলাপার আছে, 10-15 জন মিলে কিন্তু আপনার মেয়ে মানুষ একলা পাইলে তো বুঝে নিত কি করব। পরে আমার এই বিভিন্ন ভয় দেখালো, দেখানোর পরে আমি চিন্তা করলাম 10-15 জনের খপ্পরে পড়ার আগে এই লোকটারে খুশি করে চলে যাইয়া। পরে দেখেন কি খচ্চরে খচ্চর লোকটা যা বললো বুঝছেন, আমি ঠিক ওইভাবেই দিলাম, যেমনি বলছে তার মন মতন যখন গেলা খুশি থাক। একদিকে আমার বাবার অসুস্থ, তাড়াতাড়ি চলে যাবো না, অন্যদিকে হুন্ডলা যে ভয় দেখাইছে ফালাত হয়ে গেলো, আমি চলে যেতে পারবো না। পরে লোকটা জানেন আমার নিয়ত আছে যে তুমি যেমন আমার খপ্পরে ফালাইতেছো তোমারও তো আমি ফক করে ফালাম, আমার সুযোগটা পাই গেলে আমি তার ভাইয়ের মতন থেকে তার ইচ্ছার মতন করার সুযোগ দিলাম, যেটা যতবার মন চায় ততবারে সে ঠিক করলো। মনে করেন রাত 8টা থেকে ঠেকাইয়া রাত 1টা-2টা বাজা হারাইলো, সময় নিতে নিতে ওই 1টা-2টা পর্যন্ত মনে করেন আমার সাথে সে সময় দিতে লাগলো একটু পর পর। পরে আমার বলতেছে তুমি একটু বসো, আমি একটু পানির ব্যবস্থা করে আসি, দেখি এখানে কোনো ওয়াশরুম আছে কিনা, যদি থাকে আমি তোমাকে ডাক দিয়ে আনি। তো আমিও খুব একটু ভয় করছিল, তো একটু পানি আনার ব্যবস্থা কথা বললে আর সে একটু গেল, যাওয়ার পর দেখে আর আসতেছে না, রাত 1টা-2টা বেজে গেছে গা ওই জঙ্গলের ভিতরে। এদিক দিয়ে কী করবো বুঝতে পারতেছে না, কোথায় ফোন দেবো, কাকে ফোন দেবো। তখন আমার আবার বললো কি আমার মোবাইলে চার্জ নাকি, আমার মোবাইলটা দাও, আমি মোবাইলে আলো দিয়ে পানিটা নিয়ে আসি। পানি ছাড়া পরিষ্কার না হয়তো ধুতে পারবো না, বুঝতে পারছো না। পরে আমি তার মোবাইলে আলোটা জ্বালা দিলাম, ওর সাথে মোবাইলটা ছিল সেটাও নিয়ে গেল। পরে রাত 2টা বাজে আবার ফালা থুয়া সে তার গাড়ি নিয়ে চলে আসা পরে জঙ্গলের ভিতরে। পরে যখন সকাল হয় আস্তে আস্তে আমি জঙ্গল থেকে বের হইয়া মনে করেন মেন রাস্তা আসি, কারণ ওই জঙ্গলের ঝোপের ভিতরে আমি সারা রাত লুকাছিলাম। ভাবলাম যদি কোনো শিয়াল আমার দেখে ফেলায়, অন্তত শিয়ালে তো কামড় দিব, যদি কোনো খারাপ পোলাপান আমার দেখে ফেলায় তারা তো আমার 10-15 জন মিলে ইচ্ছা মতন ব্যবহার করব। সেই ভয়তে আমি চুপচাপ লড়াচড়া করিনি, ওইভাবে ছিলাম চুপচাপ। মশা কামড় খাইছে, অন্যটা দিয়ে আমার শরীর হাত পা ধাইকে আমি চুপচাপ শুয়ে গেছিলাম, বসে আসলাম ভয়ে ভয়ে। যখন ফর্সা এলো একটু দূরের থেকে শব্দ পাইতেছি, গাড়ি ঘোড়া বা মানুষের শব্দ পাইতেছে, আস্তে আস্তে আমি জঙ্গল থেকে বের হয়ে মেন রাস্তা আসলাম। পরে দেখলাম এত ভিতরে জঙ্গলের ভিতরে আমি ছিলাম, যদি রাত্রেবেলা আমি বের হইতাম তাহলে অবশ্যই
আমার বিপদ হইতো। ঠিক আছে, আমি গাড়িতে মনে করেন কইরা গাড়িতে ধরে আমি চলে পড়ছি বাসায়। পরে আমার বাবারে যাইয়া দেখলাম যে না, শরীর অসুস্থ, যেমন আল্লাহ পাক তার বাঁচাইছে। আমি তো ভাবছিলাম মরিয়ে যাবো, পরে মরে নেই, হাসপাতাল থেকে পরে বাইসা ফিরেছে। কিন্তু আমি চিন্তা করলাম আমার সাথে যে ঘটনাটা ঘটলো, তাড়াহুড়া করে আমি যে একটা বাইকে করে আসলাম, আসলে মেয়ে মানুষের বাইকে ওঠাটাই ঠিক না। কারণ বাইকাল আপনি তো প্রতিটা রাস্তাঘাট চেনেন না। এখন বাইকাল যদি আপনাকে অন্য রাস্তাতে ঘুরায় নেয়, আপনি তো বুঝতে পারবেন না। সব বাইকালও তো এক না, দেখা গেলো বেশিরভাগই বিপদের সম্ভাবনাটা একটু বেশি থাকে। এই জন্য আমি বলি, সময়ের চেয়ে মানুষের জীবনে অনেক মূল্যবান। আপনার যতই কাজ থাকুক না কেন, যতই আপনার ব্যস্ত থাকুন না কেন, বিশেষ করে মেয়ে মানুষ যদি আপনার বের হন, সঙ্গে কাউরে না কাউরে নিয়ে যাবেন। যদি দরকারি কাজের জন্য দূরে বের হন, অনেক পথে জার্নি করতে হয় বা রাত হয়ে যায়, অন্তত কারো না কারোর সঙ্গে রাখবেন। আর যদি একা চলাচল করতে হয়, তাহলে আপনারা দিনের বেলা বের হবেন, দিন থাকতে যেন বাড়িতে পৌঁছতে পারেন। আর বিশেষ করে কোনো বাইকে উঠবেন না যেখানে অনেক যাত্রী সহ বাসের মধ্যে লোকজন থাকবে, সেখানে আপনারা উঠবেন দূরের রাস্তা হলে। বাইকে না চলাটাই মেয়েদের জন্য আমি মনে করি ভালো, নিরাপদ। যদি ভুল করে আপনারা চলেন আর আমার মতন যদি খারাপ ড্রাইভারের খপ্পরে পড়ে যান, তাহলে তো বুঝতে পারছেন আমার মতন এই ঘটনাটা আপনার সাথে ঘটতে পারে। এই জন্য আমি সবার কাছে জানা দিতে চাই, বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, যেন অনেক মেয়েরা আছেন তাড়াহুড়া করে বাইকে চলে যান গা, এই কাজটা যেন না করে। আমি যে বিপদে পড়েছি, এরকম যেন বিপদ কারণ না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।